আমি অসীম কুমার পাল, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, লায়ন্স ইসলাম ডিগ্রি কলেজ। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টারের উপর আমরা আলোচনা করবো সেটা হলো প্রেষণা। আজকের আলোচ্য বিষয় প্রেষণা কি, প্রেষণা দানের উপায়সমূহ কি কি। নিশ্চয়ই জানো, প্রেষণা হচ্ছে ব্যবস্থাপনার এক ধরনের কাজ, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা হয়, অনুপ্রাণিত করা হয় বা উদ্দীপ্ত করা হয়, যাতে তারা কাজটা সঠিকভাবে সম্পাদন করে থাকে। তাহলে প্রেষণা কি? প্রেষণা হল ব্যবস্থাপনার এক ধরনের কাজ, যার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা হয়, অনুপ্রাণিত করা হয় বা উদ্দীপ্ত করা হয়, যাতে তারা কাজটার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়, কাজটা সঠিকভাবে সম্পাদন করে থাকে। তাকে বলা হয় কি? প্রেষণা। যেমন খেলার মাঠে কি করি, যখন প্লেয়াররা ক্রিকেট খেলার মাঠে প্লেয়াররা যদি 6 মারে, আমরা কি করি? হাতে তালি দিই। এটা এক ধরনের প্রেষণা। ফুটবল খেলার ক্ষেত্রে যদি প্লেয়ার যদি গোল করে, তাহলে আমরা হাতে তালি দিই। কেন দিই? এটা তাকে আমরা উৎসাহ দেই। এটা এক ধরনের প্রেষণা, এটা পজিটিভ প্রেষণা। আবার কেউ খারাপ কাজ করলো, আমরা কিন্তু তাকে বলি, তুমি কেন এই খারাপ কাজটা করেছো, বা এই কাজটা করা অন্যায়, এই কাজটা করা তোমার ঠিক হয়নি। এটা কিন্তু এক ধরনের প্রেষণা। কি ধরনের প্রেষণা? যাতে সেই খারাপ কাজ থেকে বিরত থাকে, যাতে সেই ধরনের কাজটা না করে থাকে। তাহলে প্রেষণা কি? প্রেষণা হলো ব্যবস্থাপনার এমন ধরনের কাজ, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা হয়, অনুপ্রাণিত করা হয় বা উদ্দীপ্ত করা হয়, যাতে তারা কাজটা সঠিকভাবে সম্পাদন করতে পারে। তাকে বলা হয় কি? প্রেষণা। দেন পরের প্রশ্ন হচ্ছে প্রেষণা দানের উপায়সমূহ কি কি। এই যে প্রেষণা দেওয়া হয়, প্রেষণা দানের উপায়ের সময়কে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে আর্থিক উপায়, আর একটা হচ্ছে কি? অনার্থিক উপায়। আর্থিক উপায় কি? প্রেষণা দানের যে সমস্ত উপায় উপাদানের সাথে অর্থ জড়িত, তাকে বলা হয় কি? আর্থিক উপায়। আর প্রেষণা দানের যে সমস্ত উপায় উপাদানের সাথে অর্থ জড়িত নয়, তাকে বলা হয় কি? অনার্থিক উপায়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ আর হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ। আর্থিক উপায় সমূহ কি কি? একটা হচ্ছে ন্যায্য মজুরি ও বেতন। যদি আমরা কর্মীদের কি আর্থিক উপায়? ন্যায্য মজুরি এবং বেতন। কর্মীদের যদি আমরা ন্যায্য যার যতটুকু পাওনা, যতটুকু শ্রম হিসেবে যদি তাকে মজুরি দিয়ে থাকি, শ্রমিকদের এবং কর্মীদের যতটুকু পাওনা বেতন দিয়ে থাকি, তারা কর্মীদের কাজের প্রতি উৎসাহিত হবে এবং কাজের প্রতি তারা কমিটেড হবে, মনে প্রাণে তারা কাজটা করতে চাবে। তাহলে তাকে কি দেওয়া উচিত? ন্যায্য মজুরি এবং ন্যায্য বেতন দেওয়া উচিত। এটা হচ্ছে আর্থিক একটা উপায়। আর হচ্ছে বোনাস। বোনাস হচ্ছে কি? তার কাজের বেতন বা মজুরির অতিরিক্ত যদি অর্থ প্রদান করা হয়ে থাকে, তাকে বলা হয় কি? বোনাস। যেমন সে ওভার টাইম হাতে দিতে পারি। তারপর হতে পারে কি বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা বিভিন্ন রকম কি আর্থিক সহায়তা করতে পারি বা ফেস্টিভ্যাল বোনাস দিতে পারি আমরা। তাই সেই বোনাস দিলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। তারপর যেমন ঈদ উপলক্ষে বোনাস দিতে পারি, পূজা উপলক্ষে বোনাস দিতে পারি, খ্রিস্টান ধর্মীয় উৎসবে আমরা বোনাস দিতে পারি, বৈশাখী ভাতা বোনাস দিতে হয়। এই বোনাসগুলো হচ্ছে আর্থিক উপায়। আবাসিক সুবিধা বা রেসিডেন্স ফ্যাসিলিটিস। যদি কর্মীদের আমরা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে থাকার ব্যবস্থা করে থাকি, যদিও তার বেতন যদি অন্য প্রতিষ্ঠানের তুলনায় যদি আমার বেতন কম হয়ে থাকে, তারপর যদি থাকার ব্যবস্থা থেকে থাকে, তার কর্মীরা কাজে উৎসাহিত হবে। কারণ তার আবাসস্থল নিয়ে তার টেনশন করতে হয় না, আবাসন ব্যবস্থার উপর টেনশন তার নাই। সে প্রতিষ্ঠানের ভিতরে থাকবে বা প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টার সেখানে থাকবে, তাহলে সে কাজের প্রতি কর্মীরা উৎসাহিত হবে। তাকে বলে আবাসিক সুবিধা। যদি তার চিকিৎসা সুবিধা থেকে থাকে, মেডিকেল ফ্যাসিলিটিস থেকে থাকে, প্রতিষ্ঠানের ভিতরে যদি তার কি থাকে? চিকিৎসার ব্যবস্থা করে থাকেন, তার সাধারণ যে চিকিৎসাগুলো সেগুলো সেখানে দুরারোগ্য ব্যাধি না হলে, সাধারণ রোগের আক্রান্ত হলে সেখানে ডাক্তার থাকবেন, ফ্রি ট্রিটমেন্ট থাকবে, সেখানে মেডিসিনের যদি ব্যবস্থা থাকে, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে এবং কর্মীরা সেই প্রতিষ্ঠানের প্রতি উৎসাহিত হবে এবং তারা কাজটা সঠিকভাবে সম্পাদন করতে পারবে এবং তারা আগ্রহ ভরে কাজটা করবে। চিকিৎসা সুবিধা যদি কি থাকে? ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। অর্থাৎ প্রতিষ্ঠানে কি করবে? তার নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তাকে অফিসে নিয়ে আসবে, অফিস থেকে বাসায় ফেরত দিয়ে দিবে, বা যেখান থেকে নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসবে আবার তাকে নামাই দিয়ে আসবে। তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। পরিবহন ফ্যাসিলিটিস কি কারণে? যদি তাকে পাবলিক গাড়িতে যেতে হয় বা অন্যভাবে বাইক নিজের উদ্যোগে যেতে হয়, তাহলে তাকে সময় হয়তো সঠিক সময় পৌঁছাতে পারবে না, যানজট হতে পারে, বা অনেক সময় গাড়িতে দেখা যায় কি হতে পারে, তোমার ক্লান্তি হতে, গাড়ি কম পাওয়া যেতে পারে, তার জন্য সে যেতে সঠিক সময় অফিসে নাও পৌঁছাতে পারে। তার কারণে যদি প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। দ্বিতীয় আর্থিক উপায়টি হচ্ছে মুনাফার অংশ, প্রফিট শেয়ারিং। এই ক্ষেত্রে যদি আমরা কি করি? প্রতিষ্ঠানের মুনাফার একটা অংশ, বেতন ভাতা ছাড়াও যদি মুনাফার একটি অংশ অতিরিক্ত, যদি মুনাফার তার একটা অংশ বা টপ টু বটম পর্যন্ত যদি আমরা প্রত্যেকের মধ্যে আমরা কি করে থাকি? শরিকানা মানে ভাগ করে দিয়ে থাকি, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে যে আমরা এই বছর টার্গেট ফুলফিল করেছি বা টার্গেটের উপরে আমরা
বেশি প্রোডাক্ট উৎপাদন করেছি বা মুনাফা বেশি অর্জন করেছি, তাহলে সেটা টপ টু বটম সবাই সেই মুনাফার একটা অংশ তারা পাবে। এটা হচ্ছে মুনাফার অংশ বা প্রফিট শেয়ারিং যেটা এটা আর্থিক একটা উপায়। পুরস্কার, রিওয়ার্ড, ফিনান্সিয়াল রিওয়ার্ড। যদি আমরা কাউকে বলি এই কাজটা যে করে দিতে পারে তাকে আমরা 5,000 টাকা পুরস্কার দেবো, অথবা যে কোনো একটা কাজ যে কাজটা আগে করতে পারে তাকে আমরা 5,000 টাকা দেবো। এই যে আর্থিক পুরস্কার, এই পুরস্কার একটা মানে ফিনান্সিয়াল আর্থিক একটা রিওয়ার্ড, এই পুরস্কার একটা আর্থিক একটা উপায়। পদোন্নতি, পদোন্নতি কাকে বলে? একজন লোক যে পদে অধিষ্ঠিত সেই পদ থেকে যখন তাকে উপরের পদে পদায়ন করা হয় তখন তাকে বলা হয় কি পদোন্নতি বা প্রমোশন। যেমন এই যদি প্রমোশন দেওয়া হয়, পদোন্নতির সাথে পদোন্নতি দেওয়া হয় কিসের ভিত্তিতে? তিনটা বেসিস বা তিনটা বিষয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য সিনিয়রিটি, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে পারে। অন দ্য বেসিস অফ দ্য মেরিট, মেধা বা যোগ্যতার ভিত্তিতে দিতে পারে। আর হতে পারে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে পারে। পদোন্নতি দিলে একটা লোককে যখন আমরা প্রমোশন দিব, পদোন্নতি তার সাথে কি তার বেতন ভাতাটা বাড়বে। এখানে পদোন্নতি হচ্ছে একটি আর্থিক উপায়, এটাকে আমরা অনার্থিক উপায় আমরা ধরতে পারি। তবে আর্থিক পদোন্নতির সাথে কি থাকবে? তার বেতন ভাতা বাড়বে, সেই ক্ষেত্রে আর্থিক এক উপায়। বিনোদন ভাতা, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে আছে, সেটা 3 বছর পর বসে রেস্ট রিক্রিয়েশন ভাতা পেয়ে থাকেন। মানে বিনোদন ভাতা দিয়ে 15 দিনের ছুটি পায়, কি সব বেতন ভাতা আর্থিক সেখানে ভাতাও দিয়ে তাকে 15 দিনের ছুটি দেওয়া হয়। কেন? অবকাশকালীন ভাতা, অর্থাৎ বিনোদন ভাতা সে পাবে। সেখানে সে যাবে, নির্দিষ্ট সময়, সে সময়টা সে কাটাবে, বিনোদন করে কাটাবে, যাতে তার মনে কাজ করার প্রতি যাতে আগ্রহটা বাড়ে। কাজ করতে করতে মানুষ মনোটনি আসে, ক্লান্তি আসে, সেই ক্লান্তি যদি দূর হয় তার জন্য কি হয়? তাকে বিনোদন ভাতা দেওয়া হয়, যাতে তারা কর্মীরা কাজের প্রতি পরে মনোযোগ সহকারে কাজটা করতে পারে এবং ক্লান্তি দূর করতে পারে। বার্ষিক বেতন বৃদ্ধি বা ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা বলা হয়, যে একজন কর্মী বা কর্মকর্তা যদি প্রতি বছরই তার বেতনের সাথে একটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট যে কি হয় ইনক্রিমেন্ট যদি লাগে, সেখানে বেতন যদি বাড়ে তার কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। কারণ তার বেতন একটা নির্দিষ্ট স্কেলে থেকে আস্তে আস্তে ইনক্রিমেন্ট বাড়তে থাকে, প্রতি বছরই একটি নির্দিষ্ট অর্থ বাড়বে। এগুলো হচ্ছে আর্থিক উপায়। তাহলে আর্থিক উপায়গুলো কি কি? একটা হচ্ছে ন্যায্য মজুরি বেতন, বোনাস, আবাসিক সুবিধা, চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা, মুনাফার অংশ, তারপর হচ্ছে পুরস্কার, পদোন্নতি, বিনোদন ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি। এই সমস্ত উপায়ের সাহায্যে আমরা কর্মীদের আর্থিকভাবে আমরা নিশ্চিত করতে পারি, উৎসাহিত করতে পারি। আরেকটা হচ্ছে অনার্থিক উপায়, যে সমস্ত উপায়গুলোর সাথে অর্থ জড়িত নয় সেগুলো বলে অনার্থিক উপায় বা নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ। যেমন সেগুলো কি হতে পারে? কাজের স্বীকৃতি, রিকগনিশন অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ যে কাজে কীর্তি মানে মৃত্যু নাই, যে কাজ করে দেবে সেই কাজে যাতে তার নামটা থাকবে, যে মিস্টার এক্স এই কাজটা করেছে, তার স্বীকৃতি। কে করেছে? মিস্টার এক্স করেছে। এই যে স্বীকৃতি, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যদি অর্থ না পাই কিন্তু তার স্বীকৃতি যদি পাই, হ্যাঁ এই কাজটা করেছে, তার নামটা সেখানে লেখা থাকবে, তাহলে কাজের স্বীকৃতি, এটা হচ্ছে অনার্থিক উপায়। তারপরে সুবিচার প্রতিষ্ঠানে যারা কাজ করবে, লস ইকুয়াল টু অল, সেখানে কি থাকবে? সেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান। তোমাকে কিন্তু সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। হয়তো দেখা গেল কোনো কর্মী একদিন অফিসে আসার কথা 9টায়, সে আসছে 10টায়, তুমি তাকে কি করলাম? বকাঝকা করলাম, অথবা তাকে একটু গালমন্দ করলাম, অথবা একদিন সে হঠাৎ আসতে পারে, তুমি তার বেতন কাটলাম, তাতে কর্মীরা কাজের প্রতি কি হবে? আর অন্য একজন কর্মী হয়তো 10টায় আসছে, তুমি তাকে কিছু বললে না, সে 2 দিন পর 2-3 দিন সে আসে, তার বেতনও কাটলো না, তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলো না। কারণ তুমি যখন ব্যবস্থা হিসেবে যখন থাকবা তখন সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে আইনের দৃষ্টিতে সবাই সমান। তার সুবিচার প্রতিষ্ঠা, এটা হচ্ছে একটা অনার্থিক উপায়। আর হচ্ছে আর্থিক প্রতি সুনাম বা গুডউইল, এই যে একটা ইনভিজিবল একটা অ্যাসেট। এই সুনাম, যে প্রতিষ্ঠানে সুনাম বেশি থাকবে সেই প্রতিষ্ঠানে মানুষ কাজের প্রতি উৎসাহিত হবে। কারণ জিজ্ঞাসা করে কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সে সরকারি একটা প্রতিষ্ঠান চাকরি করে তার সুনাম, যদি সে বেসরকারি প্রতিষ্ঠান কাছে তার একটা সুনাম। যদি প্রতিষ্ঠানটি ভালো হয়, প্রতিষ্ঠানটা যদি মানে সফল হয়, প্রতিষ্ঠান যদি সমৃদ্ধিশালী হয়, প্রতিষ্ঠানের যদি দেশ বিদেশে তার সুনাম থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কাজে উৎসাহিত হবে এবং অন্যের কাছে পরিচয় দিতে হলে সে আগ্রহ করবে যে আমি অমুক প্রতিষ্ঠানে চাকরি করি, তার একটা সুনাম বা গুডউইল। তারপর যে সুন্দর পরিবেশ, কাজ করার মধ্যে কি থাকবে? সুন্দর পরিবেশ। যে পরিবেশটা কি? যে এলাকার ভিতরে, যে সারাউন্ডিং এরিয়াতে কর্মীরা কাজ করবে, শ্রমিকরা কাজ করবে, সে কাজের পরিবেশ যদি ভালো থাকে তাহলে সে তার মনটাও ভালো থাকবে। কারণ সুন্দর পরিবেশ মানুষের সুন্দর মন উপহার দিয়ে থাকে। কর্মীরা কাজ, সেই পরিবেশটা যদি ভালো থাকে, স্বাস্থ্যকর পরিবেশ যদি থাকে, সেখানে কর্মীরা কাজ করতে হবে। যদি কাজ
পরিবেশটা নোংরা থাকে, যদি স্বাস্থ্য হানিকর থেকে থাকে, দুর্গন্ধ থেকে থাকে, আবর্জনা থেকে থাকে, তাহলে সেটা কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে না, অস্বাস্থ্যকর হয়ে যাবে। কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সকল সুখের মূল। কাজের কর্মীরা সেখানে কি থাকবে? ভালো পরিবেশ থাকলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। উত্তম ব্যবহার, কার ব্যবহার? যিনি এক্সিকিউটিভ, যিনি এক্সিকিউটিভ ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবস্থাপক, যাকে কি করতে হবে? কর্মীদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ ভালো ব্যবহারের মাধ্যমে আমরা কর্মীদেরকে সহজেই কাজ আদায় করে নিতে পারবো। একজন মানুষকে 10টা টাকা দিয়ে আমরা যে কাজ আদায় করতে না পারবো, তার সাথে আমরা ভালো আচরণ করি, তাহলে আমরা তার চেয়ে বেশি কাজ আদায় করে নিতে পারবো আচরণ দ্বারা। কারণ মানুষের আচরণই মানুষকে অনেক কিছু করে থাকে। কারণ আচরণের মাধ্যমে এই কর্মীরা কাজের প্রতি খুশি হবে যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তার বস সে অত্যন্ত ভালো মানের মানুষ, ভালো আচরণ করে থাকেন, যে কোনো সুযোগ সুবিধা তার প্রতি সিম্পেথি দেখান, অথবা তার যে কোনো সমস্যা থাকলে সে তার প্রতি শেয়ার করে থাকেন এবং তাকে চেষ্টা করেন বিভিন্নভাবে উৎসাহিত করার জন্য। তাহলে এই উত্তম ব্যবহার এটা কর্মীদের থেকে একটা উপায়। তারপর হচ্ছে চাকরি নিরাপত্তা, সিকিউরিটি অফ দ্য ওয়ার্ক। যে কাজটা করে কাজের যদি নিরাপত্তা সিকিউরিটি থাকে, অর্থাৎ কাজটা আস্তে আস্তে কালকে নাই, এই ধরনের কাজ যদি কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে কম। আর কাজটা যদি পার্মানেন্ট হয়, যে আজকে আমি কাজটা শুরু করলাম বা একটা কাজে যোগদান করলাম, সেটা সারা জীবন কাজটা করে দেবো, তাহলে চাকরির নিরাপত্তা যদি থাকে তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। তাহলে চাকরির নিরাপত্তা এটা হচ্ছে একটা অনার্থিক উপায়। সুদক্ষ তত্ত্বাবধান, ডিলিজেন্ট জাজমেন্ট এবং সুপারভিশন। তত্ত্বাবধান কাজ সুপারভাইজারকে, যিনি কাজ তত্ত্বাবধান করে থাকেন তাকে বলা হয় সুপারভাইজার। তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজটা যদি দেখাশোনা করে থাকেন, তিনি যদি ডিলিজেন্ট হন, তিনি সুদক্ষ হন, কর্মীদের কাজ তত্ত্বাবধান সুপারভাইজ করার মতো যদি তার অ্যাবিলিটি ভালো থাকে, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে এবং কর্মীরা সহজে তার কথা শুনবে, তার কথা মতো কাজটা করতে চাবে। তাহলে কর্মী কি থাকতে হবে? সুদক্ষ তত্ত্বাবধান যদি হন, তাহলে এরা হচ্ছে এক ধরনের অনার্থিক উপায়। সৃজনশীলতা বিকাশের সুযোগ, কর্মীদের প্রত্যেকটা মানুষের ভিতরে সুপ্ত প্রতিভা থাকে, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। কারণ কর্মীদের ভিতরে কি আছে সেটা কর্মীরা ভালো জানে, আমার ভিতরে কি আছে আমি ভালো জানি। যদি তার সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তারা কর্মীরা কি করে কাজের প্রতি আগ্রহীত হবে, নতুন নতুন কিছু পণ্য তৈরি করার মতো আগ্রহী হবে, নতুন ডিজাইন তৈরি করার আগ্রহ হবে। কাজে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলে কর্মীরা কাজের প্রতি বেশি উৎসাহিত হবে। এবং যে প্রতিষ্ঠানে এই ধরনের R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ থাকে, সেই প্রতিষ্ঠানের কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হয় বেশি, এবং তারা কর্মীরা সহজে মোটিভেট করা সম্ভব যদি তাদের মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা যায়। তারপরে যদি কি হয়, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি তার মতামতকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের আলোচনা করে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে সেই প্রতিষ্ঠানের কাজের প্রতিষ্ঠানে কর্মীরা মনে করবে যে এই সিদ্ধান্তটা তার নিজেরই সিদ্ধান্ত। কারণ আলোচনা সুযোগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণের তার মতামত আমরা কি দিয়ে থাকি? প্রায়োরিটি দিয়ে থাকি। তাহলে সেটা মতামত গ্রহণের সুযোগ, এটা হচ্ছে অনার্থিক একটা উপায়। প্রতিযোগিতা বা কম্পিটিশন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি কিছু প্রতিযোগিতা থাকে, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। কারণ যদি প্রতিযোগিতা না থাকতো, তাহলে কি আগে করলো পরে করলো সেটা বড় কথা না। যে কাজটা ভালো করতে হলে সে প্রমোশন পাবে, যে খারাপ কাজ সে ডিমোশন পাবে। তাহলে যদি গ্রেডিং না থাকতো, যে কে A+, A গ্রেড, A-, এরকম যেমন শিক্ষার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে পরীক্ষা হয়, সেখানে কি হয়? সেখানে গ্রেড সিস্টেম, GPA সিস্টেম, গ্রেডিং পয়েন্ট অ্যাভারেজ। যদি এটা না থাকতো, তাহলে সবাই পড়াশোনা করতে সমানভাবে, যে পড়লে পাস, শুধু পাস। তাহলে কর্মীদের কাজের প্রতি স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কিন্তু তখন প্রতিযোগিতা থাকতো না। কর্মীদের ক্ষেত্রেও যদি প্রতিযোগিতা থাকে, যে কাজটা ভালোভাবে করতে পারে তাকে আমরা কিন্তু প্রমোশন দেবো, যে কাজটা আগে করতে পারে তাকে আমরা ভালো একটা জায়গায় আমরা ট্রান্সফার করবো। তাহলে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কর্মীদের একটা অনার্থিক উপায়। প্রশিক্ষণ বা ট্রেনিং, প্রশিক্ষণ কাকে বলে? প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি কোর্স যার মাধ্যমে কর্মীদের আচরণে পরিবর্তন করানো হয়, যাকে দক্ষভাবে গড়ে তোলা হয়, তাকে বলে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের কর্মীদের যদি প্রশিক্ষণের সুযোগ হয়, তাহলে কর্মীরা কাজে প্রতি উৎসাহিত হয়। কারণ কোনো মানুষই কিন্তু আমরা মায়ের পেটের থেকে যখন জন্ম ভূমিষ্ঠ হই তখন শিখে আসি না। আমরা কি করে থাকি? আমরা কাজের মাধ্যমে আমরা শিখে থাকি, দেখে কাজ শিখে থাকি, অন্যের মাধ্যমে কাজ শিখে থাকি। তাহলে এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে। কারণ ট্রেনিং সে নেবে, ট্রেন আপ হবে, সে আস্তে আস্তে কাজের প্রতি দক্ষ হবে, অভিজ্ঞ হবে, সে যাতে সেই দক্ষতাটা কাজে সে প্রয়োগ করতে পারবে। একটা হচ্ছে কি পথ পরিবর্তন বা জব রোটেশন। এই অনার্থিক বা জব রোটেশন যে পথে উদ্দেশ্য থাকে, সেই পথ থেকে যদি আমরা তাকে কি করে থাকি, যদি আমরা সেই পথ থেকে তাকে অন্য পথে তাকে আমরা প্রমোশন দিয়ে থাকি, তাহলে সেখানে সে সহজে কাজটা করতে পারবে এবং সেই কাজটা যদি করতে পারবে, সেই কাজের প্রতি তার কি হবে? আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে থাকবে। এর জব রোটেশন, যেমন যখন ম্যানেজার না থাকবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি ম্যানেজার দায়িত্ব পালন করবেন।
কারণ তখন কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সহকারী ব্যবস্থাপক তিনি ম্যানেজারের কাজগুলো কর্মকাণ্ড সম্পাদন করে থাকবেন। তার মানে সে কিন্তু ম্যানেজার নয়, তবে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কিন্তু তার ম্যানেজারের কর্মকাণ্ড সে করলেন। এটার পদ পরিবর্তন বা জব রোটেশনের মাধ্যমে কি করা যায়, তার সব কাজের প্রতি সে উৎসাহিত হবে এবং কাজ শিখতে পারবে, প্রশিক্ষণ নিতে হবে। তো অনার্থিক উপায়গুলো কি কি? একটা হলো কাজের স্বীকৃতি, সুবিচার প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানের সুনাম, সুন্দর পরিবেশ, উত্তম ব্যবহার, চাকরির নিরাপত্তা, সুদক্ষ তত্ত্বাবধান, সৃজনশীলতার বিকাশের সুযোগ, প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং পথ পরিবর্তন। এগুলো হচ্ছে অনার্থিক উপায়। এগুলোর মাধ্যমে আমরা কর্মীদেরকে কি করতে পারি, উৎসাহিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, উদ্দীপ্ত করতে পারি। তাহলে আজকে আমরা কি দেখলাম, কি শিখলাম? আমরা সে প্রেষণা কি, প্রেষণার উপায় সমূহ কি কি? আমরা কাজ প্রেষণা হচ্ছে ব্যবস্থা এমন ধরনের কাজ যার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা হয়, অনুপ্রাণিত করা হয়, উদ্দীপ্ত করা হয়, যাতে তারা কাজটা সঠিকভাবে সম্পাদন করে থাকেন বা কাজের প্রতি তারা আকৃষ্ট হয়ে থাকেন, কমিটেড যাতে হয়ে থাকেন, তাদের এগুলো প্রেষণা। আর প্রেষণার উপায়গুলো কি? প্রেষণাদের উপায়গুলো দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে থাকতে পারে। তুমি ধরে নাও তুমি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তোমার প্রতিষ্ঠানে তুমি কর্মীদেরকে কিভাবে উৎসাহিত করবে, সেই হাউ টু মোটিভেট। যে কর্মীদের প্রেষণা যদি আমরা দুটো ভাবে দিতে পারি, একটা হচ্ছে আর্থিক উপায়, একটা হচ্ছে অনার্থিক উপায়। যে সমস্ত উপায় উপাদানের সাথে অর্থ যদি থাকে তাকে বলা হয় আর্থিক উপায়, যে সমস্ত উপায় অর্থ জড়িত তাকে বলা হয় অনার্থিক উপায়। তাহলে আর্থিক উপায়গুলো কি কি? ন্যায্য মজুরি ও বেতন, বোনাস, আবাসিক সুবিধা, চিকিৎসা সুবিধা, তারপর হচ্ছে পরিবহন সুবিধা, মুনাফার অংশ, পুরস্কার, পদোন্নতি, পদোন্নতি ভাতা, বার্ষিক বেতন। এগুলোর মাধ্যমে এই সমস্ত উপায়ের সাথে কি অর্থ জড়িত আছে, এগুলো আর্থিক উপায়। আর অর্থিক উপায়গুলো কি কি? কাজের স্বীকৃতি, সুবিচার প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানের সুনাম, সুন্দর পরিবেশ, উত্তম ব্যবহার, চাকরি নিরাপত্তা, সুদক্ষ তত্ত্বাবধান, সৃজনশীলতা বিকাশের সুযোগ, প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং পথ পরিবর্তন। এগুলোর মাধ্যমে অর্থ নাই, কিন্তু এগুলো দিয়ে আমরা কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেষণাদের উপায় সমূহ। তাহলে পরীক্ষায় কিন্তু সৃজনশীল এর উপর কি থাকতে পারে? সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। হয়তো উদ্দীপক তুলে বলতে পারে যে এখানে ব্যবস্থাপক কর্মীদের কোন ধরনের প্রশ্ন দিয়েছেন, আর্থিক না অনার্থিক, সেগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আশা করি তোমরা প্রশ্নটা আজকে যে জিনিসটা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো, তোমাদের কোনো প্রশ্ন নেক্সট ক্লাস তোমরা বলবো। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। কোভিডের কারণে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, স্বাস্থ্য সুরক্ষা, সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো এবং সবাই ভালো থাকো। ধন্যবাদ।